প্রস্থেটিক হার্ট ভালভ লাগানো থাকে এই ধরনের পেশেন্টদেরকে নিয়মিতভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ওষুধগুলো খেতে হয় এবং এদেরকে ওরাল ফর্মে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয় এবং মোস্ট কমনলি ওরাল ফর্মে যে অ্যান্টিকোয়াগুলেন্টটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে ওয়ারফেরিন। এখন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে হচ্ছে কিউমারিন ডেরিভেটিভ, যেটা হচ্ছে ন্যাচারাল যে গাছ থেকে যেগুলো সোর্স যেগুলো সংগ্রহ করা হয় তারপর প্রসেসিং করে সেগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ভিতরে আছে ডাইকিউরামল, ওয়ারফেরিন সোডিয়াম, অ্যাসিনোকিউরামল, ইথাইল কিউম অ্যাসিটেট। আর ওরাল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরের ভিতরে আছে ক্যাবিগ্যাট্রন, এটিক্সিলেট, তারপর ইনান্ডিয়ন ডেরিভেটিভস এর ভিতরে আছে ফেনিন্ডিয়ন, ডাইরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটরস, রিভারক্সাবেন। এই রিভারক্সাবেন এখন কিন্তু অনেক বেশি ইউজ করা হচ্ছে, বিশেষত যে করোনা পেশেন্টদের যারা হসপিটালে ভর্তি থাকতেছে তাদেরকে ইনিশিয়ালি হসপিটাল অথবা ক্লিনিক্সে ভর্তি থাকতেছে তাদের ইনিশিয়ালি লো মলিকুলার ওয়েট হেপারিন 3 থেকে 5 দিন দেওয়ার পরে পরবর্তীকালে ওরাল ফর্মে রিভারক্সাবেন এই ওষুধটা প্রায় 4 সপ্তাহ পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট থ্রম্বোএমবোলিটিক ম্যানিফেস্টেশন। এবং এইটার বিষয়তে বলা হচ্ছে যে যারা একটু ঝুঁকির ভিতরে আছে, যাদের লাংসে নিউমোনিয়া আছে, যাদের থ্রম্বোএমবোলিটিকের ঝুঁকি বেশি আছে, তাদেরকে কিন্তু ট্রিটমেন্টের অংশ হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এটার ভালো ফলাফল পাওয়া যাচ্ছে, যদিও কিছুটা ঝুঁকি থাকে বলা হয়, কিন্তু তারপরেও ওভারঅল অ্যান্টিকোয়াগুলেন্ট রিভারক্সাবেন হেপারিন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ পেশেন্টের কিন্তু তুলনামূলকভাবে মৃত্যুর ঝুঁকিটা কমে যাচ্ছে। অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা ভিতরে ইউজ করা হয় সেটার ভিতরে আছে হেপারিন আর ক্যালসিয়াম কমপ্লেক্সিং এজেন্ট, এটার ভিতরে আছে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ইডিটেট। এখন নরমালি আপনার যেটা অনেকে হয়তো ব্লাড ডোনেশন করছেন, ব্লাড ডোনেশন করার সময় ব্লাড ব্যাগের ভিতরে আগে থেকেই কিছু লিকুইড সাবস্টেন্স থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। যখন রক্তটা কারো শরীর থেকে ওখানে নেওয়া হয় তখন অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো রক্তের সাথে মিক্স হয়ে যায় যাতে রক্তগুলো জমাট না বাঁধে, এবং ওখানে রক্তর যে ব্যাগ থাকে, ব্লাড ব্যাগ থাকে, সেখানে যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে সেটা হচ্ছে মেইন কমনলি থাকে আছে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ সলিউশন নামে থাকে একটা সলিউশন থাকে, যেটা সাধারণত রেশিওটা থাকে হচ্ছে 1:7, যে অ্যান্টিকোয়াগুলেন্ট 1 থাকে এবং যে ব্লাডটা নেওয়া হয় সেটা 7% পর্যন্ত নেওয়া হয়। এভারেজ এটা বাংলাদেশে যে ব্লাড ব্যাগ গুলো দেখা যায় সেখানে অ্যারাউন্ড 425 ml পর্যন্ত টোটাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং রক্ত নেওয়া হয়। এর ভিতর 350 ml পর্যন্ত রক্ত নেওয়া হয় এবং 75 ml অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। আর যেসব ক্ষেত্রে পরীক্ষা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে পেশেন্টের কাছ থেকে রক্ত নেওয়া হয়, রক্তগুলো যাতে ক্লট না বাঁধে সেই ধরনের ক্ষেত্রে দেখা যেতে যে সোডিয়াম অক্সালেট এটা ইউজ করা হয় 10 milligram for 1 ml blood and sodium iodide 2 milligram for 1 ml of blood. এখন অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে ইন্ডিভিজুয়ালি দুইটা অ্যান্টিকোয়াগুলেন্ট, 2-3টা অ্যান্টিকোয়াগুলেন্ট করতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি রিটেনে এবং ভাইভাতে এগুলো জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি। একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে ওয়ারফেরিন অথবা ডাইকিউরামল, আর একটা হচ্ছে রিভারক্সাবেন। এখন হেপারিন যেটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে হসপিটাল ক্লিনিক্স অথবা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন হেপারিন হচ্ছে is a non-uniform mixture of strains and mucopolysaccharide with a molecular weight of 10,000 to 20,000 এবং এটার কেমিক্যাল যে স্ট্রাকচার it contains polymers of two sulfated disaccharide units, যে দুইটা ডাইস্যাকারাইড ইউনিট হচ্ছে D-গ্লুকোসামাইন, L
আইডিউরোনিক অ্যাসিড আর ডি-গ্লুকোসামিন ডি-গ্লুকুরোনিক অ্যাসিড। এবং হেপারিন গুলো সাধারণত মাস্ট সেল, আমাদের শরীরের মাস্ট সেল যে টিস্যুগুলোতে মাস্ট সেল কন্টেইন করে সেই টিস্যুগুলোতে, সেই মাস্ট সেল কন্টেইনিং টিস্যুগুলোতে হেপারিন পাওয়া যায়। এর ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লাং, লিভার এবং ইন্টেস্টাইনাল মিউকোসাতে। নরমালি হেপারিন যেটা আমাদের শরীরের ভিতরে যেটা থাকে সেটা স্ট্রংগেস্ট অর্গানিক অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য বডি, এর মলিকুলার ওয়েট অনেক বেশি থাকে। আর যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল, যেটা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে পরবর্তীকালে যখন দরকার হয় সেটা যখন দেওয়া হয়, সেই কমার্শিয়ালি অ্যাভেলেবেল হেপারিনটা তৈরি করা হয় মেইনলি হচ্ছে অক্স লাংস থেকে এবং পিগ মিউকোসা থেকে। এবং এটার মলিকুলার ওয়েট তুলনামূলকভাবে কম থাকে। এটা কেমিক্যালি নন ইউনিফর্ম মিক্সচার অফ স্টেটস এন্ড মিউকোপলিস্যাকারাইড with molecular weight 10,000 to 2,000 carries strong electronegative charge। এখন যে কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে বলা হচ্ছে হেপারিন গুলো থাকে সেটা দুইটা ভাগ করা, একটা আছে ফ্র্যাকশন হেপারিন আর একটা লো মলিকুলার ওয়েট হেপারিন। রেগুলার আর আনফ্র্যাকশন হেপারিন যেটা মলিকুলার ওয়েট অনেক বেশি থাকে, আর একটা আছে লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা মলিকুলার ওয়েট সাধারণত 8,000 ডাল্টনের নিচে থেকে। এটা ইউজুয়ালি বাজারে যেটা পাওয়া যায় 2,000 থেকে 6,000 এর ভিতরে পাওয়া যায়। বাংলাদেশের বাজারে যেটা যে ফর্মে পাওয়া যায় সেটা হচ্ছে 4,000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং 6,000 ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে পাওয়া যায়। বাজারে যে কমন কমার্শিয়াল ব্র্যান্ডটা বাংলাদেশে সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে ইনক্সাপারিন। এখন রেগুলার অথবা আনফ্র্যাকশন হেপারিন সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস অথবা সাবকিউটেনিয়াস রুটে দেওয়া যায়, কিন্তু লো মলিকুলার হেপারিন যেটা থাকে সেটা ইউজুয়ালি সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। এবং সাবকিউটেনিয়াসলি মেইনলি যে এরিয়াতে দেওয়া হয় সেটা সবাই দেখছে, এটা নাভির পাশে দেওয়া হয়। নাভি থেকে সাধারণত 1 থেকে 1.5 ইঞ্চি ডিস্টেন্সে ল্যাটারাল সাইডে দিয়ে দেওয়া হয়। এখন হেপারিনের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে যেটা এটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে। এটা যেটা যেভাবে কাজ করে, হেপারিন অ্যাক্টিভেটস প্লাজমা অ্যান্টিথ্রম্বিন 3 এবং প্লাজমা অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে, যার ফলে হেপারিন এবং প্লাজমা অ্যান্টিথ্রম্বিন 3 কমপ্লেক্স ফর্মেশন হয়, যেটা বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, বাইন্ডস টু ক্লটিং ফ্যাক্টরস অফ ইন্ট্রিনসিক এন্ড কমন পাথওয়ে, যেটার ভিতর 10, 8, 2, 8, 9, 8, 11, 8, 12 and 13 ক্লটিং ফ্যাক্টরস, এবং সেই ক্লটিং ফ্যাক্টর গুলোকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। নরমালি হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে কাজ করে, কিন্তু হেপারিনের আবার ডোজ ডিপেন্ডেন্ট কিছু অ্যাকশন আছে। হেপারিন যদি অনেক বেশি হাই ডোজে ইউজ করা হয় সেটা প্লেটলেটকে এগ্রিগেট করে, প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে, যার কারণে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। এবং এই কারণে অনেক সময় হেপারিন ব্যবহার করার পরে অনেক পেশেন্টের অনেক ক্ষেত্রে দেখা যায় থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে। তারপরে হেপারিন ইন লোয়ার ডোজেস হেল্পস ইন লাইপেমিয়া ক্লিয়ারিং। রক্তে যদি ইমালসিফাইড ফ্যাটি অ্যাসিড অথবা লিপিডের পরিমাণ অনেক বেড়ে যায়, সেই ধরনের কন্ডিশন গুলোতে হেপারিন যদি লো ডোজে ইউজ করা যায় তাহলে রক্তে ইমালসিফাইড ফ্যাটের পরিমাণটাকে সে কমায় দেয়। এখন হেপারিন সম্পর্কে বেসিক কিছু তথ্য এখানে দেওয়া আছে, যে তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। নরমালি হেপারিন সাবকিউটেনিয়াস অথবা ইন্ট্রাভেনাস রুটে ইউজ করা হয়, এটা ইন্ট্রামাসকুলার রুটে ইউজ করা যায় না। এবং এইটা হচ্ছে ওরাল ফর্মে ইউজ করা হয় না, এটা ওরাল ফর্মে ইউজ করা হয় না। এটা ওরাল ফর্মে ব্যবহার করলে এটা হচ্ছে যে এটার সাইজ শেপের একটা ব্যাপার আছে, এবং এখানে পলিঅ্যানায়নিক চার্জ থাকে, যার কারণে ওরাল ফর্মে ব্যবহার করলে এটা অ্যাবজর্পশন ঠিক মতো হবে না। পাশাপাশি গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলো আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা ওরাল ফর্মে ব্যবহার করলে সেটা কারণে হেপারিন খুব তাড়াতাড়ি ডেস্ট্রয় হয়ে যাবে।
আর ইন্ট্রামাসকুলার ফর্মে ইউজ করা নেই। ইন্ট্রামাসকুলার ফর্মে ইউজ করলে হেমাটোমা হওয়ার ফর্মেশনের ঝুঁকি অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে ইন্ট্রামাসকুলার ফর্মে ইউজ করা নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রে সাবকিউটেনিয়াস ফর্মে ইউজ করা হয়, এবং ক্ষেত্র বিশেষে যেসব ক্ষেত্রে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার দরকার হয়, বিশেষত বলা হয় যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই ধরনের কন্ডিশন গুলোতে অনেক ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ফর্মে ইউজ করা হয়। এবং ইন্ট্রাভেনাস ফর্মে ইউজ করলে ইনিশিয়ালি বোলাস ডোজ হিসেবে ইউজ করা হয়, পরে মেইনটেনেন্স ডোজ ইউজ করা হয়। আর সাবকিউটেনিয়াস ফর্মে সাধারণত সুনির্দিষ্ট ডোজটা ইউজ করা হয়, এখানে ডোজগুলো বাড়ানো অথবা কমানো হয় না। তাৎক্ষণিকভাবে যেখানে থ্রম্বোলাইটিক এজেন্টের সাথে এডিশনাল এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো ইউজ করা হয়, বিশেষত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই ধরনের কন্ডিশনে ইন্ট্রাভেনাস ফর্ম ইউজ করা হয়। আর অন্যান্য ক্ষেত্রে যেখানে থ্রম্বোএমবোলিটিক ম্যানিফেস্টেশনের ঝুঁকি থাকে, সেই সব ক্ষেত্রে সাধারণত সাবকিউটেনিয়াস রুট ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। After subcutaneous injection, anticoagulant effect develops after 60 minutes. Bioavailability of subcutaneous heparin is inconsistent. Heparin does not cross blood-brain barrier or placenta. It is the anticoagulant of choice during যেহেতু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার কে ক্রস করতে পারে না, সেটা মানে এটা প্লাসেন্টা ক্রস করতে পারে না, এজন্য হচ্ছে এটা বাচ্চার যে মায়ের গর্ভে যে বাচ্চা বেড়ে উঠতেছে সেটা তার জন্য নিরাপদ। এই জন্য প্রেগন্যান্সি পিরিয়ডে যদি কোনো থ্রম্বোএমবোলিটিক ম্যানিফেস্টেশন থাকে অথবা কোনো ক্ষেত্রে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের দরকার হয়, তাহলে হচ্ছে হেপারিন অনেক নিরাপদ ওষুধ, যেহেতু এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে না এবং এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে ক্ষতিগ্রস্ত করতে পারে না, যেহেতু এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার কে ক্রস করে না। It is metabolized in the liver by heparinase. লিভারের যে মেটাবলাইজড হয়, লিভারের যে এনজাইম থাকে হেপারিনেস, সেটা দিয়ে মেটাবলাইজড হয়। এই জন্য হেপারিন অথবা অন্যান্য অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করলে অনেক সময় যদি আপনি রক্ত পরীক্ষা করেন, তখন রক্তে লিভারের যে এনজাইম থাকে সেই এনজাইমের উপস্থিতি হয়তো সাময়িক সময়ের জন্য বেশি পাওয়া যেতে পারে। এখন আমাকে একজন বলে লিভারের এনজাইমের নাম, লিভারে কি কি এনজাইম কি করে প্রোডাকশন করে, অথবা লিভারে কোনো সমস্যা হলে কোন কোন এনজাইম রক্তে আপনার বেড়ে যাবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার SGPT SGOT এর ভিতরে স্পেসিফিক্যালি যেটা বলা হয় যে এই এনজাইম গুলো অন্যান্য টিস্যু অথবা স্ট্রাকচারও তৈরি করতে পারে, কিন্তু মেইনলি লিভারের জন্য মোর স্পেসিফিক এনজাইম হচ্ছে এসজিপিটি অথবা যেটাকে এএলটি বলা হয়। যে লিভারের কোনো সমস্যা হলে লিভার সেলগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ডিজিজের কারণে অথবা বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আসবে, তখন কিন্তু সাময়িকভাবে অনেকেরই লিভারের যে এনজাইম গুলো সেগুলো রক্তে বেশি পাওয়া যায়। এবং হেপারিনের ফ্র্যাগমেন্টস আর এক্সক্রিটেড ইন ইউরিন। এখানে হেপারিন সম্পর্কে আরেকটু তথ্য হচ্ছে, হেপারিন শুড নট বি মিক্সড উইথ পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, হাইড্রোকর্টিসন অর নরঅ্যাড্রেনালিন ইন দ্য সেম সিরিজ অর ইনফিউশন বটল। নরমালি আইডিয়ালি হচ্ছে এটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হচ্ছে নিয়ম হচ্ছে যে আপনি যখন কোনো ওষুধ ইন্ট্রাভেনাস ফর্মে অথবা সাবকিউটেনিয়াস যেটা সিরিঞ্জের মাধ্যমে দিতে হচ্ছে, একই সিরিঞ্জ ব্যবহার করে অনেক ধরনের ওষুধ একই সিরিঞ্জের ভিতর ব্যবহার করা নিরাপদ না। যদিও অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না যে বারবার সিরিঞ্জ ইউজ করা, সেটা একটা অস্বস্তিকর ব্যাপার, খরচের ব্যাপার, কিন্তু আইডিয়ালি যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো ওষুধ যেটা সিরিঞ্জের মাধ্যমে ব্যবহার করা দরকার হয়, সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে আলাদা আলাদা সিরিঞ্জ ব্যবহার করা নিয়ম অথবা ঝুঁকি মুক্ত বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে একই সিরিঞ্জের ভিতর যদি একই সময়ে অথবা একই সময় ছাড়াও যদি একই সিরিঞ্জে প্রথমে আপনি একটা ইনজেকশন ব্যবহার করলেন, পরবর্তীতে একটা, এই ধরনের ব্যবহার করলে দেখা যায় কিছু কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষত হেপারিন জাতীয় ওষুধগুলো যখন আপনি একটা সিরিঞ্জে ব্যবহার করবেন, সেই সিরিঞ্জে যদি পেনিসিলিন, হাইড্রোকর্টিসন, নরঅ্যাড্রেনালিন, অ্যান্টিহিস্টামিন, ডিওক্সিন এই ধরনের ওষুধগুলো, টেট্রাসাইক্লিন এই ধরনের ওষুধগুলো ব্যবহার করার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে এই ওষুধগুলো একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে হেপারিনের কার্যক্ষমতা
কমে যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে হেপারিনের ক্ষমতাটা অ্যাডিশন হতে পারে, সেই ক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি তৈরি হতে পারে। এই জন্য হচ্ছে যে আইডিয়ালি বলা হয় যে হেপারিন যখন ইউজ করা হবে সেই সিরিঞ্জের সাথে সেই সিরিঞ্জ ব্যবহার করে অন্য কোনো ইনজেকশন গুলো যাতে না দেয়া হয়। তারপর হেপারিনাইজড ব্লাড ইজ নট সুইটেবল ফর ব্লাড কাউন্টস ফ্রাজিলিটি টেস্টিং এন্ড কমপ্লিমেন্টারি। এখন নরমালি সব ধরনের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করার সময় যে ব্লাডটা নেওয়া হয় সেটা সবগুলো কিন্তু হেপারিন অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করা হয় না। এখন কিছু কিছু ক্ষেত্রে মিক্স করা হয় আর কিছু কিছু ক্ষেত্রে মিক্স করা হয় না। এখন ব্লাড কাউন্ট যেটা হচ্ছে সিবিসি বলে, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট কাউন্ট এগুলো দেখায়, সেখানে সেই ব্লাডের সাথে কিন্তু হেপারিন মিক্স করা হয় না। তারপর কিছু কিছু টেস্ট করা হয়, হেমাটোলজিক্যাল টেস্ট, বিশেষত বলা হয় যে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, যেটা করে সাধারণত অ্যান্টিবডি দেখায় যে রক্তে কোনো উপাদানের প্রতি কোনো স্পেসিফিক অ্যান্টিবডি উপস্থিতি আছে কিনা, সেই ধরনের কন্ডিশন। তারপর ফ্রাজিলিটি টেস্ট, বিশেষত বলা হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে যে রক্তের আরবিসি যে শেপের যে বিভিন্ন পরিবর্তন হয়, কনজেনিটাল অথবা জেনেটিক কারণে, স্পেরোসাইটোসিস, লিপটোসাইটোসিস, এই ধরনের কন্ডিশন গুলো যদি এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করা দরকার হয়, সেই ধরনের রক্তের সাথে সাধারণত হেপারিন যুক্ত করা হয় না, কারণ হেপারিন যদি যুক্ত করা হয় তাহলে এই টেস্টগুলোর রেজাল্ট ঠিক মতো পাওয়া যাবে না। এখন হেপারিনের পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে হেপারিন অনেক নিরাপদ ওষুধ। সাধারণত যে হেপারিনটা ইউজ করা হয় সাবকিউটেনিয়াসলি অথবা ইন্ট্রাভেনাসলি, সেখানে লো মলিকুলার ওয়েট হেপারিন সাধারণত যে ডোজে ইউজ করা হয় সেই ডোজে খুব বেশি অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় না। তারপরেও যে প্রত্যেকটা ওষুধেরই বলা হচ্ছে যে কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে এই হেপারিন অথবা অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো ডোজ ডিপেন্ডেন্ট অ্যাডভার্স রিঅ্যাকশন। যদি আপনি নরমাল থেরাপিউটিক ডোজের বেশি ডোজ ইউজ করা হয় সেই ক্ষেত্রে ঝুঁকিগুলো সম্ভাবনা বেশি থাকে, আদারওয়াইজ তুলনামূলকভাবে অনেক নিরাপদ ওষুধ বলা হয়। এখানে ব্লিডিং ডিউ টু ওভারডোজ মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে, প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, যদিও এটা হচ্ছে বলা হয় যে খুব বেশি সংখ্যায় কমে না এবং এটা লম্বা সময় ধরে থাকে না। যখন অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো অফ করে দেওয়া হয় অথবা ডোজটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তখন এটা আবার ইমপ্রুভমেন্ট করে, প্লেটলেট কাউন্ট তখন আবার নরমালের দিকে চলে যায়। এবং কিছু কিছু পেশেন্টে দেখা যায় যে অ্যালোপেশিয়াতে ট্রানজিয়েন্ট এন্ড রিভার্সিবল অ্যালোপেশিয়া ইজ ইনফ্রিকুয়েন্ট, যদিও এটা ফ্রিকুয়েন্ট হয়, তবে কিছু কিছু পেশেন্টে দেখা যায় যে যাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হচ্ছে, বিশেষত লম্বা সময় ধরে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাল্পের কিছু কিছু জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে, এইরকম কন্ডিশন গুলো দেখা যায়। এটার কারণ হচ্ছে যে স্ক্যাল্পের যে হেয়ার রুট গুলো থাকে সেই রুট গুলো প্রিম্যাচুরিটি থাকে, যার কারণে এটার বলে যে হেয়ার রুট গুলো আলগা হয়ে যায় খুব তাড়াতাড়ি, তখন চুলগুলো পড়ে যেতে থাকে। বিশেষত যারা লম্বা সময় ধরে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করে তাদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো দেখা যায়। তারপর সেরাম ট্রান্সঅ্যামাইনেজ লেভেল এসজিপিটি ও এসজিওটি যেগুলো সাময়িক সময়ের জন্য বাড়তে পারে, আবার যেগুলো হচ্ছে পরবর্তী সময়ে সেগুলো আবার নরমালের দিকে চলে আসে। তারপর অস্টিওপোরোসিস, এটা বিশেষত যারা লম্বা সময় ধরে অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয়, অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছে, অনেক তুলনামূলকভাবে তাদেরকে যে নরমাল থেরাপিউটিক ডোজের চেয়ে অনেক বেশি হাই ডোজে ইউজ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে পরবর্তী সময়ে। আর হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন রিয়ার, যেটা কমনলি সব ওষুধের ক্ষেত্রে হাইপার সেনসিটিভিটি কমন একটা কমপ্লিকেশন, কিন্তু যে অন্যান্য ওষুধের মতো এখানে হাইপার সেনসিটিভিটি তুলনামূলকভাবে অনেক কম হয়। এখন কন্ট্রাইন্ডিকেশন, যে এখন এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন বলা খুব মুশকিল, তবে কারো যদি ফ্রাঙ্ক বলা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি থাকে, ব্লিডিং ডিসঅর্ডার থাকে, তার ক্ষেত্রে ব্যবহার করা নিরাপদ না। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন অ্যাসেসমেন্ট করার পরেও অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন যেসব ক্ষেত্রে থাকে না, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন থাকলেও যদি পেশেন্টের বলা হচ্ছে যে ওভারঅল স্বাস্থ্যে পেশেন্টের ভালোর সাথে অনেক ক্ষেত্রে
যে এই কন্ট্রাইন্ডিকেশন গুলো কিছু কিছু ক্ষেত্রে ওভারলুক করা হয়। তবে যেখানে একেবারে ফ্রাঙ্ক ব্লিডিং ডিসঅর্ডার আছে সেই ধরনের ক্ষেত্রে অ্যাভয়েড করা হচ্ছে নিরাপদ। যে ব্লিডিং ডিসঅর্ডার, হিস্ট্রি অফ হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, তারপর সিভিয়ার হাইপারটেনশন, থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে থ্রেটেন্ড অ্যাবর্শন এর ঝুঁকি অনেকেরই থাকে, যে 20 সপ্তাহ আগে যদি যে মহিলাদের ইউরিন অথবা রক্তে প্রেগন্যান্সি কেস পজিটিভ আসছে তাদের 20 সপ্তাহ আগে যদি ভ্যাজাইনাল ব্লিডিং থাকে এবং ভ্যাজাইনাল ব্লিডিং এর পাশাপাশি তার সার্ভাইকেল যে অস থাকে সেটা যদি ক্লোজ থাকে এবং প্রোডাক্ট অফ কনসেপশন যে বের হওয়ার কোনো সাইন সিমটম না থাকে, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে অনেক সময় আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এই ধরনের কোনো যে যাদের 20 সপ্তাহের আগে ভ্যাজাইনাল ব্লিডিং এর এরকম টেন্ডেন্সি থাকে সেই ধরনের কন্ডিশনের পেশেন্টদের না ব্যবহার করাই নিরাপদ। তারপরে পাইলস এর ক্ষেত্রে যেটা বলা হয় যে অ্যাক্টিভ ব্লিডিং পাইলস অথবা অ্যাক্টিভ ব্লিডিং হেমোরয়েডস এর ক্ষেত্রে ব্যবহার করা নিরাপদ না, সেক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি আরো বাড়তে পারে। আদারওয়াইজ যদি পাইলসে তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণ না থাকে, পাইলসটা যদি বলা হয় যে ট্রিটেবল কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে অন্য কোনো ঝুঁকি না থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন বিবেচনা করা অনেক ক্ষেত্রে দেওয়া হয়। তবে অ্যাক্টিভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আলসার থাকলে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে না, কারণ এখানে ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে। সেই ক্ষেত্রে পারফোরেশনের ঝুঁকি অনেক বেশি তৈরি হবে, যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজের ঝুঁকি তৈরি হবে। তারপর সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, ম্যালিগন্যান্সি যদি শরীরের অনেক জায়গা জুড়ে ম্যালিগন্যান্সি থাকে, ক্যান্সার থাকে অথবা বড় একটা এরিয়া জুড়ে ইনভলভমেন্ট থাকে, পাশাপাশি যদি ডিসিমিনেশন হয়ে যায় অলরেডি, যদি এটা মেটাস্টেসিস হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। তারপর টিউবারকুলোসিস এর ক্ষেত্রে যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকে সেই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। তারপর অকুলার এন্ড নিউরোসার্জারি কন্ডিশন গুলো, লাম্বার পাংচার, এই ধরনের কন্ডিশন গুলোতে অনেক সময় কন্ট্রাইন্ডিকেশন কি করার বিষয়ত বলা হচ্ছে যে এই ধরনের কন্ডিশন গুলোতে ব্লিডিং হতে পারে, হেমাটোমা ফর্মেশন হতে পারে, সেই জন্য হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। আর লিভারের অনেক কিছু কন্ডিশনের কারণে অনেক সময় লিভার অলরেডি যেখানে ক্ষতিগ্রস্ত, যেখানে ক্লটিং ফ্যাক্টর গুলো ঠিকমতো প্রোডাকশন হতে পারে না, সেই ধরনের কন্ডিশন গুলোতে যদি ব্যবহার করা হয় তাহলে ব্লিডিং টেন্ডেন্সি বাড়তে পারে। এর ভিতরে অনেক অ্যালকোহলিক্স যারা থাকে, সিরোসিস অফ লিভার এবং রেনাল ফেলিওর বিষয়ত বলা হয় যে অ্যাডভান্স অথবা টার্মিনাল স্টেজ অফ রেনাল ফেলিওর ক্ষেত্রে যেহেতু হেপারিন গুলো হচ্ছে এক্সক্রিটেড হবে ইউরিন দিয়ে, যদি লিভার ঠিকমতো ফাংশনিং, কিডনি ঠিকমতো ফাংশনিং না থাকে তাহলে হেপারিন এক্সক্রিশন হতে পারবে না, সেটা সিস্টেমে অনেক লম্বা সময় ধরে থেকে যাবে, সেটার তখন ইফেক্টটা অনেক বেশি হতে থাকবে। সেই ক্ষেত্রে অনেক সময় এস্টাবলিশড রেনাল ফেলিওর অথবা অ্যাডভান্স রেনাল ফেলিওরের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। 1 মিনিটের কম সময় আছে, আমি লিভ করতেছি আবার ইন করতেছি।